93-তে সাউন্ড উইং ওইখানে দেশপ্রিয় পার্কের পাশে ওখানে দুটো রেকর্ডিং হলো, হৈমন্তীদির আর অনুপ ঘোষালের। ইউটিউবের জন্য রেকর্ড কোম্পানিগুলো ডিসঅ্যাপিয়ার্ড। রামকুমারদার 14 ঘন্টা রেকর্ডিং, ঠুমরি ভজন এই সমস্ত আমি না করলে থাকতো না। আগের যে বাংলা গানের স্বর্ণযুগ সেটা বেশ কঠিন। যখন আরম্ভ করেছিলাম সিডি ওয়াজ নট অ্যাভেলেবল এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, চন্দ্রবিন্দুর উপর আমার লোগোটা ডিজাইন। আচ্ছা, গানটা এত ভিজুয়াল হয়ে গেছে, অডিও ভিজুয়াল। আগে তো দেখতো না কে গাইছে, মোটা কালো। অনেক সময় গান শোনার থেকে সবাই গিয়ে নাচবে, দ্যাট ইজ নাম্বার ওয়ান প্রায়োরিটি। গলার ইজ দ্য মেইন থিং। এখন তো চোখ রেখে আগে ওই পহেলে দর্শনদারি। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি শুভঙ্কর। আজ যার সঙ্গে আপনাদের আলাপ করাবো তিনি একজন বৈজ্ঞানিক, কিন্তু শুধু বিজ্ঞান এবং তার সঙ্গে জড়িত রিসার্চ এটা তো আছেই ওনার জীবনে, কিন্তু আর যা যা আছে সেটা হচ্ছে মিউজিক, সুর, গান, লয়, সব। তিনি এতদিন বাংলা মিউজিকের জন্য এত বছর ধরে কাজ করেছেন এবং করে চলেছেন। তার সঙ্গে যেটা করছেন উনি, সেটা হচ্ছে প্রচুর শিল্পীদের সঙ্গে হাত লাগিয়ে তাদেরকে একটা জায়গায় আনছেন যেখানে উনি এই বাংলা গান শুধু ভারতীয়দের জন্য নয়, প্রবাসী মানুষদের জন্য তাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমার সঙ্গে রয়েছেন অতনু বিশ্বাস। অনেক শুভেচ্ছা, আপনি এখানে এসছেন, আপনি কলকাতায় পা রেখেছেন এবং আমাদের সঙ্গে এই ওয়ালের সাক্ষাৎকার, এটা যে আমরা একসঙ্গে বসে কথা বলতে পারছি সেটাই অনেকটাই আমাদের কাছে। আপনাদেরও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। ঠিক, আমি যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে আপনার পড়াশোনা জগদন্ত ইনস্টিটিউট কাছেই, তারপর সেখান থেকে সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপর সেখান থেকে একেবারে মার্কিনী যুক্তরাষ্ট্র আর কি। তারপরে আমি সায়েন্স কলেজে করে আইআইটি কানপুরে এক সেমিস্টার, তারপরে চলে যাই। 80 সালে আমেরিকাতে চলে যাই। আচ্ছা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একজন বিজ্ঞানী তিনি একজন সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, স্টুডেন্ট পড়াবে, আরো বিভিন্ন মানে সায়েন্সের অনেক কটা ভেরিয়েশন জায়গা, ফিল্ড, সেটা নিয়ে কাজ করবে, একেবারে অন্য ইন্ডাস্ট্রি। সেটা কি করে? সেটা না, আমি যখন ওখানে নটরডেমে পিএইচডি করলাম 84 সালে, তারপরে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া একটা জায়গায় যেখানে পড়াতাম, সেখান থেকে আমার স্পন্সর করলো, গ্রিন কার্ড হলো। তারপরে ইন্ডাস্ট্রিতে জয়েন করলাম ডেলাওয়ারে, পৃথিবীর টপ 5 কোম্পানির মধ্যে একটা কেমিক্যাল কোম্পানি। সেখানে ডেলাওয়ারে কাজ করতে করতে মনে হয় তাহলে তো যদি এখানে শুধু চাকরি বাকরি করি এই সমস্ত তো এই জীবন হয়ে গেল, আর ঠিক আছে এরপরে উন্নত আর কিছু পয়সা হলো বা ইয়ে। সো আই ওয়াজ নট স্যাটিসফাইড। সেই জন্য ভালো একটা কী করি, যে তখন পুজো হতো আমেরিকাতে, প্রচুর পুজো, এখন অনেক বেড়েছে, আরো কম হতো। তখন গিয়ে বলছে ঠিক আছে লোকজন গান করছে, তখন এত বাইরে আর্টিস্ট যেত না, অনেক কমপ্লিকেটেড ছিল, লোকাল আর্টিস্টের গাইত। আমরা গানের লাইনে কি, সুতরাং প্রথমে আমি ভাবলাম যে আচ্ছা দেশ থেকে ক্যাসেট এনে বিক্রি করি। কিন্তু আমি জানলাম বসে সারাক্ষণ কথা বলার থেকে একটা কিছু নিয়ে ব্যস্ত থাকি। আমি বলছি যে সুরটা কি প্রথম থেকেই আপনাকে টেনেছিল, অন্য কিছু করতে পারেন, মিউজিকটা কেন, মানে হঠাৎ করে মিউজিকের দিকে? আমার গান বরাবরই ভালো লাগতো। আমার জগবন্ধুতে পড়ার দৌলতে বাংলার প্রতি আমার এতজন, কারণ ছোটবেলা আমি যেখানে ডোবালডানে বড় হয়েছি পাশেই ছিল সাউথ পয়েন্ট। 60 সালে আমার বাড়িতে বলি ইংলিশ মিডিয়ামে পড়া, আমি জোর জার করে বললাম বাংলা মিডিয়ামে পড়বো। সো বাংলার প্রতি একটা আমার ইয়ে ছিল। তারপরে আমেরিকায় চলে যাওয়ার পরে মনে হচ্ছে তো আরো ফার্দার ফ্রম বেঙ্গল, এতে কি হবে, সেই জন্য একটা ভেতর থেকে যে একখানা বাংলা গানের প্রতি একটা দ্যাট ওয়াজ দ্য ইম্পেটাস এইগুলো করা। তখন বললো আচ্ছা আমি তাহলে লোককে গান বিতরণ কিভাবে করা যায়। তারপরে ক্যাসেট হতো, তারপরে লোকজন কমপ্লেন করে যাতে ক্যাসেটের কোয়ালিটি এই সেই ভালো না, বা দুদিন বাদে চলে যাবে, প্রোডাকশন ভালো না। তখন মনে হলো আরে আমেরিকাতে তো সিডি অনেক আগে এসছে ইন্ডিয়ার থেকে। এই যখন কলকাতা সিডি এসছে প্রায় 1999 বোধহয় এখানে কলকাতা সিডি, মিউজিক ওয়ার্ল্ড খুললো ওই সময়। কিন্তু তখন আমেরিকাতে যখন সিডি পুরো দমে, তখন আমি বললাম তাহলে বাংলা গানের সিডি করলে কেমন। এবং কিন্তু সিডি যে করবো, আমার তো রেকর্ড কোম্পানিও নয়, কিছুই নেই। সুতরাং আমি নিজে উদ্যোগ নিয়ে যোগাযোগ করলাম কয়েকজন শিল্পীকে, তার মধ্যে হৈমন্তীদি আর অনুপ ঘোষাল প্রথমে ইয়ে হলো। তো 93-তে আমি ভাবলাম তাহলে তো এগুলো বাংলা সিডি বেরোবে, এটা বিশাল ব্যাপার, কেন বাংলা সিডি পাওয়া যায় না কোথাও, এখানে তো সিডি নেই, সিডি প্লেয়ারই নেই। তখন ওদের 93-তে সাউন্ড উইং ওইখানে দেশপ্রিয় পার্কের পাশে ওখানে দুটো রেকর্ডিং হলো, হৈমন্তীদির আর অনুপ ঘোষালের। এবং ওরা তখন প্রথমগুলো স্কুলে হলো, বড় বড় বড়, তখন গ্রুন্ডি স্কুল বা এই সমস্ত ছিল। ওই স্কুল আমি সঙ্গে করে নিয়ে গেলাম। আপনি কলকাতায় এলেন, স্কুলটাকে নিয়ে প্লেনে চেপে গেলেন হচ্ছে
রিলেশনশিপে গেলাম, ওইখানে সোনি ডিএডিসি একটা কোম্পানি, হ্যাঁ, ওরা করলো রিপ্রোডাকশন। আর আমাদের সব সিডি তখন ওই মোল্ডেড সিডি বলে, সিডিআর টেকনোলজি ছিল না, সেই জন্য 1000 কপি মিনিমাম করতে হতো। হ্যাঁ, কত দাম পড়েছিল তখন সেই 1000 কপি? তখন 1000 কপির দাম পড়েছিল ধরুন 3500 মতো, প্লাস এখানে রেকর্ডিং এর যা খরচা, শুধু আমার পার সিডি হয়ে গেল $5.5 বা এরকম কিছু, $5.5, আর আমার $12 করে বেচতাম। সুতরাং আমার হলো যে বেশ কিছু বেচে আমার তখন বলে যে পয়সা উঠেলেই ফাইন, দেখি না কি করি। তারপরে শিকাগো বঙ্গ সম্মেলন 94-এ হলো, আমি গেলাম, তখন দেখলে রেসপন্স ওয়াজ হিউজ। হ্যাঁ, এবং এদেশ থেকেও কিছু, তখন ওই যেটা আপনি বলছিলেন যে ওই বঙ্গ সম্মেলনে নিজের একটা কাউন্টার বা বিশ্বাস রেকর্ডসের একটা কাউন্টার, ওইটা আমার প্রথম কাউন্টার হলো। তাতে রেসপন্স ওয়াজ হিউজ, কেন লোকে বলছে দেশের সিডি বাংলা তো দেখিনি, তো এটা হচ্ছে তো বিশাল ব্যাপার। তাতে আমি পুরো আরো এনকারেজড হয়ে তারপরে অজয় বাবু, রশিদ খান, মানে কে নয় ওই সময়, সাহিত্য পর্বেজ, রাজন সার্জন মিশ্র, বুধাদিত্য, এটা ক্লাসিক্যালে, নিখিল ব্যানার্জি আলাদা খাওয়া, নিখিল ব্যানার্জি মনো আগের রেকর্ডিং এ করেছি। আর বাংলায় মানে কে নেই বাদ, হ্যাঁ, সে মানে উৎপলেন্দু, রেজুয়ানা, রামকুমার দা, স্বাগতা লক্ষ্মী, ব্রততী, নাম অনেকেরই বাদ চলে, স্বপন বোস, সবারই। হ্যাঁ, ওভার দ্য টাইম আমি যেটা করলাম, নেক্সট ক বছরে আবার 220টা মতো টাইটেল প্রডিউস করলাম। হিউজ। আর তার মধ্যে বেশ কিছু, মোর দেন 50%, 150টা মতো, সেটা হচ্ছে টাইটেল কেনা, কিছু এদের থেকে লাইসেন্স নেওয়া, কেন তো মাস্টারটা রয়েছে, আরো 130-40টা মতো আমার টাইটেল। আচ্ছা, এই যে গানগুলো আমি বলছি, সেই সময় গান তো মানে একটা ক্লাসিক্যাল ছিল, পুরোটাই মানে অনেকটাই টপ্পা ছিল, রাইন্ডি ছিল, রবীন্দ্রসঙ্গীত কিছুটা ছিল। এবার তখন আধুনিক গান, আমি আধুনিক গানগুলো সেভাবে কিভাবে, আধুনিক গুলো দেখুন তো, যারা আধুনিকের স্টলওয়ার্ড তারা তো তখন গাইছেন না, চলে গেছেন, হেমন্ত মান্না। হ্যাঁ, সেইগুলো আমার কিছু আধুনিক আমার রিপোর্টার যেটা, তখন তো কবির সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা, এরাও তখন একদম ফুল দমে। আমার সুমন বাবুর সিডি বার করেছে, কিন্তু নচিকেতা, অঞ্জন বাবু সব এই HMBর সঙ্গে টাই আপ ছিল, সো দে কুড নট পারফর্ম এনিওয়্যার, বুঝলেন তো। সুমন বাবুর লাইভ আমার সিডি বেরিয়েছিল, কিন্তু সেইগুলো ইয়ে নয়। কিন্তু ওখানে দেখছেন একটু বয়স্ক গ্রুপ, তো তাদের কাছে অন্যান্য গানগুলোর অ্যাপিল খুবই বেশি, বুঝলেন তো। এখানে যেটা চলছে ওরা দ্বারা অনেক ইয়েতে রয়েছে। সেই জন্য আমার মার্কেট ছিল মোটামুটি ক্লাসিক্যাল বা পুরোনো দিনের বাংলা, আর রবীন্দ্রসঙ্গীত ধরুন বন্যা, রেজওয়ানা চৌধুরী আমার খুবই, ওনার 14টা সিডি বার করি সময়, মানে এদের অনেকেরই প্রথম সিডি আমি বার করি। অ্যান্ড সুতরাং, এবং ওই সিডিগুলো তখন প্রথম বাঙালি, যদিও ফর্চুনেটলি ওখানে আনফর্চুনেটলি মানে তারা যেভাবে দাঁড়িয়ে গেয়েছেন সেভাবে শুনতে পাচ্ছি, মানে 100% রিপ্রোডাকশন। তার আগে ক্যাসেট এতে তো অনেক লস হয়ে যেত, আর কোয়ালিটি তো ডেটোরিয়েট করতো, কিন্তু এগুলো ক্যাসেট আমার মনে আছে যে ছিঁড়ে যাওয়ার চান্স বেশি থাকতো, যেগুলো ওই আটকে যাচ্ছে রিলে, সেই পেন্সিল দিয়ে, মানে আমাদের সেই সময়টা ওইগুলো তারপরে ওভার দ্য টাইম ডেটোরিয়েট করবে, তারপরে কোয়ালিটিও তো ওই লেভেলে হওয়া কঠিন, বুঝলে তো। সুতরাং এই সিডি যখন মনে হলো যে তখন মানে টেকনোলজির বিবর্তন, হ্যাঁ, এই টেকনোলজি ধরুন এই ক্যাসেটকে অবসলেট করে সিডি হলো, আর তখন মনে হয় সিডি চিরকাল থেকে যাবে, আমার সারা জীবন কেন, বহু জেনারেশন চলে যাবে। আমরা এত মূর্খ এই ব্যাপারে, আমরা তো কেউই জানি ভবিষ্যতে এত পরিবর্তন হয়ে গেল। আমি আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই যে বিবর্তনের কথা বললেন, আমি দুটো বিবর্তনের কথা বলি। এক হচ্ছে আপনি ক্যাসেট থেকে সিডি দেখলেন, ঠিক, তারপরের বিবর্তনটা সিডি থেকে ইউটিউব এবং ডিজিটাল প্ল্যাটফর্মে, এই দুটো বিবর্তনের সম্মুখীনই আপনি হলেন। আমার এলপি থেকে আরম্ভ হয়েছে, মানে আচ্ছা, এলপি থেকে আরম্ভ হয়েছে যেটা আমি বললেন। হ্যাঁ, তো এই যে দুটো বিবর্তন, এই যে আমি একদম লেটেস্ট বিবর্তনের কথা বলছি, সেইটাতে কি করে বিশ্বাস রেকর্ড দাঁড়িয়ে রয়েছে? না, এখন জানেন তো আমার প্রোডাকশন অনেকই হয় না আর প্রায়, হ্যাঁ, কেননা দেখুন এখানে এত ইউমেজি অ্যাভেলেবল, আর এখানে 800টা বাঙালি থাকলে হোল ইন্ডিয়াতে, ওখানে 101টা বাঙালি বা 1.5টা বাঙালি, সুতরাং ওখানে নতুন করে কিছু করা ডিফিকাল্ট, বুঝলেন তো। সুতরাং এখন আমি নতুন রেকর্ডিং বা কিছু হয় না, বন্ধ হয়ে গেছে। এবং এখানেও দেখছেন তো, মানে ইউটিউবের জন্য রেকর্ড কোম্পানিগুলো ডিসঅ্যাপিয়ার। এককালে ধরুন গানের স্পন্সর করতো জমিদাররা, রাজা, তারপর হলো রেকর্ড কোম্পানি, এখন তো সেই এটা চলে গেল মিডলম্যান, যার মতো করে ইউটিউবে লোড করে মার্কেটিং অন্য। তা এখন বিশ্বাস রেকর্ডের অবস্থা কিরকম, আমাদের কি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে? জানো তো, আমাদের যে ফর সেক অফ পোস্টারিটি, মানে প্রিজার্ভ করার জন্য এই মুহূর্তে আমাদের বিশ্বাস রেকর্ড ইউটিউবে একটা চ্যানেল করে সব ইয়ে করে দিয়েছে, মানে যেগুলো আপনি এতদিন ধরে বানিয়েছেন, হ্যাঁ, মানে এক্স্যাক্টলি দ্য ট্যানজিবল, যেটা আমরা হাতে ধরতাম আর কি, সেইটা এখন আমরা ইউটিউবে রয়েছে। এবং ইউটিউবে রেখেছি যাতে একটা ছাকের লোকে জানে যে আমাদের 210টা মতো রয়েছে, এখনো 40-50 বাকি আছে। এবং দেখুন আমার এইটা করার জন্য যেটা হয়েছে, প্রচুর গান আমার
এখানে এদেশে মার্কেট করতাম না। হ্যাঁ, আমার মার্কেটটা টোটালি ইউএস তে। হ্যাঁ, এবং অনেকে বলতো তখন লাইসেন্স দিন এই দিন, কিন্তু এখানে লাইসেন্স দিই না দিই মানে আমার তো পলিসিং কোনো উপায় নেই তো, কপি হলো না হলো, বুঝলেন তো। সেই জন্য আমার বাধ্য হয়ে তার থেকে যা আছে আমার তাই থাক। আর আমার ধরুন অলওয়েজ আই ওয়াজ এ সায়েন্টিস্ট। হ্যাঁ, শুধু আই ওয়াজ নট হার্ড প্রেস যে মানে কি করে হবে। কিন্তু আমি ধরুন রামকুমার দার 14 ঘন্টা রেকর্ডিং, ঠুমরি ভজন এই সমস্ত আমি না করলে থাকতো না। কারণ এখানকার ধরুন কমার্শিয়াল কোম্পানি তাদের পক্ষে বিক্রি না হলে হয়তো দেখে রামকুমার, সুতরাং এবং সর্বাগানন্দ রামকৃষ্ণ মিশনের ইয়ে, তারপরে এরকম আমার রামকুমার দা আর আপনার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একটা রেকর্ডিং উনি দিয়েছিলেন আমার। এরকম আমার প্রচুর রেকর্ডিং আছে। শাওলি মিত্রের একটা নাটক যেটা এদেশে কখনোই শি ওয়াজ গুড, যে আমার যেটা করেছেন উনি আর কোথাও করেননি। হ্যাঁ, শুধু এরকম অনেক টাইটেল আছে যেটা আমি না করলে এগুলো প্রিজার্ভ থাকতো না। হ্যাঁ, সেইটা একটা। অজয়বাবুর আমার ঠুমরির সিডি রেকর্ডিং হয় 96-7 এরকমের, তখন প্রথম পুরো ঠুমরির। এরকম আমাদের প্রচুর টাইটেল আছে যেটা এদেশে পাওয়া যায় না, ঠিক নয়, এখন ইউটিউবে পাওয়া যায়। এখনকার ইয়াং জেনারেশন, মানে আপনি যেই সময়টার কথা বলছেন সেই সময়টায় টপ বাংলা গান একটা লেভেলে ছিল, মানে একটা দারুণ জায়গায় ছিল। হ্যাঁ, আর এখন যেই বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি হালটা কি মনে হয়, বা আপনি ওখান থেকে বসে বা কলকাতায় এসে বন্ধু বান্ধব যারা মিউজিক ভালোবাসে তাদের কাছে কি শোনেন, কি পান? এখন একটা জিনিস দেখি আমি তো আশ্চর্য, যেখানেই যাই যে গান হিন্দি বাংলা যাই হোক আই ক্যান এরকমটা আছে আমার ছোটবেলার গান। আমি ভাবছি আরে নতুন গান মানে ফাংশন খুব বেশি শুনি না যেন সেটা। এবং ওখানেও যারা পারফর্ম করতে যান প্রচুরই পুরোনো দিনের গান রিমেক সেগুলোই হয়। সুতরাং এখন বাংলা গানের গ্রোথ ডেফিনেটলি আগের থেকে, আগে ধরুন পুজোয় গান বেরোতো, এই করতো, এই সমস্ত। আর তার মধ্যে এই রেকর্ডিং প্রডিউসার মিডিয়াটা চলে গিয়ে হু ইজ গোইং টু ফাইন্যান্স? এককালে জমিদার করতো, এককালে রেকর্ড কোম্পানি, যদিও আর্টিস্টদের সঙ্গে রেকর্ড কোম্পানিদের চিরকালই আমার যেগুলো হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, শুধু আমার কোনো বিরুদ্ধে কারণে উনি আমায় পয়সা দেননি। হ্যাঁ, কিন্তু এরা ছিল বলে আরপিজি পরে হলো ইএমআই, এরা ছিল বলে বাংলা গানে এগুলো হয়েছিল। এখন সেই পেমেন্টটা নেই তো, আর্টিস্টরাও আপনার দারুণ গান বাড়িয়ে কারোর জন্য কেউ তো ফাইন্যান্স করছে না, তাদের নিজের ইয়েতে ঘটা। আপনি এই সময় দাঁড়িয়ে ফাইন্যান্স করার, যদি নতুন কোনো শিল্পী আসে আপনার কাছে, যদি বলে যে অতনুবাবু আমি নিজে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, আমি মিউজিক নিয়ে কাজ করছি এত বছর ধরে, আমি একটা ক্যাসেট বা সিডি করতে চাই, আপনি এগিয়ে আসবেন? না, এখন যেটা মুশকিল, আমি যদি এগিয়ে আসিও এই টাকা তো রিকভারের উপর নেই, তো সঙ্গে সঙ্গে ইউটিউবে বেরিয়ে যাবে, বুঝলেন? যেটা তো কোনো, আগে দেখুন সিডিটা যখন ছিল সিডি মানে সিডি বেরোলে, মানে ধরুন 10টা সিডি বের করলাম, সেখান থেকে আমার কাছে একটা টাকা আসছে, আমি জানি কত টাকাটা আসবে। তারপরে সিডি কপিং টেকনোলজি বেরোলো, তাতে কিছুটা হলো। তারপরে তো ধরুন ইউটিউব হয়তো মিউজিক বিকাম ফ্রি। এখন ফ্রি ব্যাপারটাকে মানে ওদের সে যেমন বলে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, সুতরাং ফ্রি হওয়ার এর ভিকটিম কিছুটা আমি বলবো যে এই যে নতুন নতুন গানের যে তার যে ভেতর থেকে ইম্পেটাস, মানে পয়সা না দিলে আর্টিস্টদেরও তো মুশকিল। তো আমি দারুণভাবে করে খরচা করে রেকর্ডিং করলাম, এই সবাই বিনা পয়সায় শুনলো, একমাত্র তার রেভিনিউ হবে ফাংশন করে, তাই না? গান বেচে তো ওটা তো হবে না। আগে এইচএমবি বিক্রি করতো, আর্টিস্টদের পয়সা দিত। সবসময় কমপ্লেন অনেক সময় থাকতো যে না পয়সা দেয় না, রয়্যালটি দেয় না, কিন্তু স্টিল এইচএমবি ওয়াজ দ্য কিং অ্যান্ড দে হ্যাভ কন্ট্রিবিউটেড সো মাচ টু বাংলা মিউজিক। এখন ওইটা না থাকায় আমিও যেটা করবো, আমি তো পুরো টাকাটি আপনি কিছুই কভার করতে পারবো না, বুঝলেন তো? সেইটা তো বিশ্বাস রেকর্ডস লাস্ট কবে একজন আর্টিস্টের, মানে আপনি মানে শেষ কবে এরকম মিউজিকদের মানে আমি বলি সঙ্গীত শিল্পীদের নিয়ে কাজ করেছেন বিশ্বাস রেকর্ডস? আমার লাস্ট একটা হয়েছিল বেশ শেষের দিকে, একটা রেজওয়ানা চৌধুরী বন্যার আর স্বাগতা লক্ষ্মী, আর তার সঙ্গে সতীনাথ ছিল, দত্তী বয় ছিলেন, দুটো সিডি। কিন্তু দুটো সিডির থিম ছিল যে মৃত্যুর সন্নিকটে এবং মৃত্যুর অবশেষে, এই ধরনের দুটো মেয়ে। আমি ভাবলাম যে ওটা খুবই ইন্টেলেকচুয়াল, আমার এক বন্ধু তিনি আমার ফাইন্যান্স করেছে, কিন্তু ওটা দেখে কেউ ধারে কাছে সিডি কিনতো না, বাবা মৃত্যু কিন্তু কিনবো না। হ্যাঁ, টেস্ট অফ মিউজিক হ্যাজ বিন চেঞ্জ সেই সময় অনেকটা, নাকি? হ্যাঁ, তখন আস্তে আস্তে দেখুন এখানে যখন প্রচুর সিডি বার হতে থাকলো, তখন আমি বিভিন্ন কোম্পানি এখানে যারা তাদের থেকে অনেক কিনতাম, তাদের মাস্টারটা নিয়ে আমরা বার করতাম, আমেরিকান রাইট, বুঝলেন তো? সেইটা তখন ওই মোডে চলে গেছে, কিন্তু এখন তাদেরও বন্ধ হয়ে গেছে, কারণ এখন তো কোনো ইয়ে নেই, বুঝলেন তো? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ধরুন আপনি এখন ধরুন আপনি ফেরত গেলেন, ইউএসএ ফেরত গেলেন এবং আপনি শিকাগোতে থাকেন বলছেন, তো
এই যে আপনার সমবয়সী যারা বন্ধু বান্ধব যারা আপনাকে দেখেছে যে এই মিউজিক নিয়ে পড়ে থাকা, গান নিয়ে পড়ে থাকা, গান জোগাড় করা, সিডিতে বার করা, এই গোটা কাজ, তারা এখন আপনাকে কি বলছে? মানে এই যে এইটা কি একবার এক্সটিংক্ট হয়ে গেল পুরোটা, মানে বিশ্বাস হয়ে গেছে? কেন জানো তো, আমি তো বহুদিন থেকে মানে পুজোর স্টল বা আমার বন্ধু বান্ধব যারা দিত বিভিন্ন জায়গায়, বহুদিন থেকে বন্ধ হয়ে গেছে। এখন তো সিডি লাস্টের কবছর ইউ সি দ্য রাইটিং অন দ্য ওয়াল, যে সিডি নিয়ে কি করবে এখন। হ্যাঁ, আর ইয়ং জেনারেশন সিডি দেখেই এরকম ব্যাপার প্রায়। হ্যাঁ, সেই জন্য এখন ধরুন একমাত্র গানের লোকে এখন সব ইউটিউবে শোনে লোকে, আর ফাংশন হলো ফাংশন দেখলো এরকম, বুঝলেন? কিন্তু সবারই মনে হয় যেন আগের যে বাংলা গানের স্বর্ণযুগ সেটা বেশ কঠিন। আর এখন দেখুন তাছাড়া টেকনোলজির জন্য লোকের অ্যাটেনশন স্প্যানও কমে গেছে। হ্যাঁ, মানে সব মিলিয়ে শুনলে সব পুরোনো গানই শোনে এরকমই একটা। হ্যাঁ, পয়সা খরচ হচ্ছে না তো, না এটা কোনো ফাইন্যান্স আসছে না, এবং ইউটিউবে যারা পোস্ট করছে তারাও পয়সা পায় না, অনেক কিছু করে একটু পয়সা। আচ্ছা, আপনারা যে বিশ্বাস রেকর্ডস ইউটিউব চ্যানেল করেছেন যে এত বছর, কত বছর, 7 বছর হয়ে গেছে আর কি? হ্যাঁ, চ্যানেলটা হয়েছে বোধহয় গত বছর 4-5। আচ্ছা, তার আগে আমি ভাবছি না কিছুই করবো না, তাই জন্য আর এগুলো। সেখান থেকে এই যে এই পুরোনো গান, আপনি যে পুরোনো গানগুলো একটা সময় সেই ট্যাঞ্জিবল প্রোডাক্ট বিক্রি করে আপনার টাকাটা উঠে এসেছে, এখন ইউটিউবে যখন এই পুরোনো গান দিচ্ছেন, ধরুন এই রেজওয়ানা বন্যা চৌধুরীর কথা বললেন, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, ব্রততী বন্দ্যোপাধ্যায়, এই যাদের দিচ্ছেন সেখান থেকে আপনাদের রেভিনিউ আসছে? না, আমারটা সেট করাই আছে যেমন, না তো মানে আমি কোনো পয়সা পাবো না, এবং আমার ভিউ তো ধরুন আমি যাই প্রোডাক্টগুলো করি এগুলো মানে এক্সেপ্ট ধরুন গোটা 20-25 সিডি যেগুলো পাওয়াই যায়নি। হ্যাঁ, হ্যাঁ, যেমন ভজন রামকুমার বাবুর ঠুমরি, হ্যাঁ, এগুলো এক্সাম্পল দেবো, আরও ক্লাসিক্যালে অনেক আছে হয়তো, সেগুলো ছাড়া তো বাদবাকি খুবই জেনারিক। অন্যান্য কোম্পানিরও তাদেরও আছে, অনেক সময় কেউ না ওনার নেই, সেও থার্ড পার্টি ঢুকিয়ে দিচ্ছে, বুঝলেন তো? সো এটা রেভিনিউর থেকে আমার একটা আছে, ইউটিউবের লোকজন যদি শুনতে চাই এরকম। কিন্তু কপিও তো হয়ে যাচ্ছে আপনার গান, মানে ধরুন আপনি দিলেন, অন্য কেউ সেটা ডাউনলোড করে আবার নিজের চ্যানেলে দিয়ে দিল। হয়েছে তো। আর রামকুমার বাবুর প্রচুর আমার ডিজিটাল রেকর্ডিং 14 ঘন্টার, ওর থেকে এখানে আমি জানি একটা কোম্পানির মধ্যে অনেক একই গান দিয়ে দিয়েছে, বুঝলেন? আর আমার তখন দেখুন আমার এইগুলো রাইটস তো আপনার কাছে, আপনার খারাপ লাগে না? বা আপনি এই কপিরাইট ইস্যু বা যেগুলো হয় খারাপ লাগে, কিন্তু জানেন তো আমার রেগুলার জব সায়েন্টিস্ট এগুলো করে এগুলোর পেছনে যাওয়া, তার থেকে আই বেটার ফোকাস অন মাই ইয়েতে, বুঝলেন? যাক লোকে শুনছে শুনুক এরকম, বুঝলেন তো? যে কারণে ধরুন এদেশে আমি সিডি মার্কেট করিনি এই ভয়, কিন্তু এখন তো হোল পৃথিবী ইউটিউবে পেয়ে যাচ্ছে এমনি। তাই এবার কি প্ল্যান? মানে বিশ্বাস রেকর্ডস তাহলে এখন আলটিমেটলি একটা ওয়েবসাইট রয়েছে আমি যা দেখলাম, এবং একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক এসবে নেই খুব একটা। এরপরে মিউজিক নিয়ে কি করা যেতে পারে বা কি করা যেতে পারে? কারণ আপনি একজন অভিজ্ঞ মিউজিকের সঙ্গে যুক্ত এত বছর ধরে, তাই আপনাকে এই প্রশ্নটা করছি। রিভাইভ করার কোনো ব্যবস্থা করা যেতে পারে কি কোনোভাবে এরকম? না, গোয়িং ফরওয়ার্ডটা মুশকিল, আর আমেরিকা থেকে আরো মুশকিল আমার, বুঝলেন তো? যেখানে তো বললাম ওখানে একটা বাঙালি, এখানে 800টা বাঙালি, মানে হোল ইন্ডিয়াতে আর হোল আমেরিকা ধরে। সেই জন্য ওখানে কিছু ইম্পিটাস, যখন আরম্ভ করেছিলাম সিডি ওয়াজ নট অ্যাভেলেবল এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, সেই জন্য ইট ওয়াজ ইউনিক। মানে আপনি বলছেন এটা রিভাইভ করা সম্ভব না, মিউজিক ইন্ডাস্ট্রি আর নতুন পথে এবং বিরাট করে কিছু হওয়ার সম্ভাবনা নেই, বুঝলেন? এখন এই আর শিল্পীদেরও দেখুন ফাংশন করে যতটা ইয়ে হয়, হ্যাঁ, এই আর কিছু নতুন গান লোকের ভালো লাগবে, কিন্তু বিনা পয়সা পেয়ে যাবে। এখনকার আপনাদের ছেলে মেয়ে ধরুন বা আপনার বন্ধু বান্ধবদের ছেলে মেয়ে, মানে আমি এখানকার কথা বলছি না, প্রবাসী যারা, তারা এই গানগুলো পছন্দ করছে, যে আপনি যে গানগুলো এতদিন ধরে কাজ করেছেন, যত মানে তার সঙ্গে যাপন করা আর কি, যে গানগুলোকে আপনি বেছে বেছে রেখেছেন এত বছর ধরে, তারা এই গানগুলো পছন্দ করছে? আমাদের জেনারেশন ছেলে মেয়ে বা এরপরেও তো এরা মানে খুব বেশি বাংলা গান শোনে না আনফরচুনেটলি, বুঝলেন তো? হ্যাঁ, যে কিন্তু তারা ছোটবেলায় শুনেছে এগুলো, বাবা মা শুনছে, তাতে যদি কিছু শোনে, তাদের নতুন এখন তো বাবা মাও তো শোনে না, আর ওখানে তো বাবা মাও তো এখনকার জেনারেশন হয়ে গেছে, আর ওখানে কিন্তু জেনারেশনটা ভেরি ওল্ড। এখন নতুন ইদানিং কম্পিউটার এই সমস্ত জন্য অনেকে গেছে, কিন্তু স্টিল মানে হাফ অফ দ্য লোক ইজ ওল্ডার জেনারেশন, বুঝলেন তো? সেই জন্য ওদের টেস্ট বা এগুলো কিছুটা ইয়ে, কিন্তু ধরুন এই ফাংশন হলে লোকে শোনে, এই বঙ্গ সম্বলের ব্যান্ড গেল বা ইয়ে হলো। আমার এই জন্য ধরুন এই সিডিটা বাইদা এটা ইনসিডেন্টালি যে আমার লোগোটা 93-তে যখন হলো, তখন কিন্তু চন্দ্রবিন্দু উপর আমার লোগোটা ডিজাইন। আচ্ছা, একজন আমায় বললো যে আমার বন্ধু খুব ভালো, তখন ও আর্ট কলেজে ইয়ে করতে, ট্যালেন্টেড আর্টিস্ট, তখন ও করেছিল আর কি, তখন হি ওয়াজ নট এ সিঙ্গার অর এনিথিং, বুঝলেন তো? আর কিন্তু চন্দ্রবিন্দু আপনার ঘুমি এরা ওয়াজ কোয়াইট পপুলার, বুঝলেন তো? এরকম কিন্তু তারপরের ব্যান্ডগুলো বা নতুন লোকজনের ওই একটা গান শুনে, আর ইউটিউবের তো আপনার অপশন আছে যে একটা গান ভালো সেটাই করো,
কিন্তু একটা গান ওভাবে করে তো মুশকিল, তো গান সিঙ্গেলস এর কথা বলছেন, একটা আমার গান হলে ওইটাই আমি শুনি, অন্যগুলো আর দরকার নেই, বুঝলেন তো। সুতরাং আমি জানি না, আমার কাছে সলিউশন কিছু নেই যে বাংলা গান কিভাবে রিভাইভ করে, বুঝলেন, আনফর্চুনেটলি। অতনু বিশ্বাসের কোন গান শুনতে ভালো লাগে এই সময় দাঁড়িয়ে? একটা সময় আমি আমার এটাই ধারণা যে আপনি যাদেরকে নিয়ে কাজ করেছেন তাদের আপনি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে পছন্দ করেন বা করতেন, তার জন্য এখন অনেকে নেইও, যাদের সিডি আমরা শুনতে পাবো আপনার বিশ্বাস রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। এখন আপনি কাদের গান শোনেন, কাদের গান পছন্দ হয়? এখন বলছে যারা গাইছে, হ্যাঁ তাদের, আমার কিন্তু লাস্টটা ব্যান্ড এরিয়াটাই মেন, ওই ভূমি চন্দ্রবিন্দু ওইটা, তারপর থেকে ভূমিও তো ভেঙে গেল, ভূমিও ভেঙে গেল, হ্যাঁ ওইটাই লাস্ট। আর ওদিকে ধরুন আমার যে রামকুমার দা আমার বরাবরই শুনে, আমি নিজে যখন শুনি অনেক কিছু রামকুমার দার গানে, আমার সঙ্গে ব্যক্তিগত এত ক্লোজ রিলেশন ছিল, সেই জন্য আমি বায়াসড এই যেতে, হ্যাঁ। আর ক্লাসিক্যাল এগুলো শোনার জন্য আমার অনেস্টলি আই ওয়াজ এ প্রডিউসার, এবং আমার মোটামুটি ক্রাউড সোর্স থেকেই লোকে বলতো কোনটা হলে ভালো হয়, আমার নিজে অত সমঝদার নই ক্লাসিক্যালে, হ্যাঁ সেই জন্য। কিন্তু গান তো হয়েছে ক্লাসিক্যাল বোঝার বা ক্লাসিক্যাল শোনার, আমার শোনার অনেকটাই, কিন্তু আমার হচ্ছে, আমি লোককে বলতে দেখবো আমি বেচারাম, আমি হচ্ছে পয়সা দিয়ে তৈরি করছি এবার বেচবো, হ্যাঁ। কিন্তু ক্রাউড অনেকেই বোদ্ধা যারা, তারা বলতো এটা করলে ভালো, এটা করলে ভালো, বুঝলেন তো, এরকম গিয়ে। সেই জন্য মানে আপনি বলছেন এখনকার গান আপনি শোনেন হচ্ছে ভূমি, মানে যেটা অনেক বছর আগে তাদের অ্যালবাম বেরিয়েছে, চন্দ্রবিন্দু এই রিসেন্ট অ্যালবাম বার করলো ভালোবাসা বলে, তো এই এখনকার মানে ইমন চক্রবর্তী, অরিজিৎ সিং, এগুলো আমি টুকটাক ইউটিউবে এগুলো শুনি, এদের ধরুন পারফর্মার, ভেরি গুড পারফর্মার সেদিক থেকে, হ্যাঁ এগুলো কিছুটা শুনি, কিন্তু অনেক গানই তো মনে হয় রিমেক গান যেন লাগে, একই রকম লাগে, একই গান, সেই জন্য পুরোনো গানই শুনে অনেক সময় এই গান। আর দেখুন এখন তাছাড়া গানটা এত ভিজুয়াল হয়ে গেছে, অডিও ভিজুয়ালি বিকাম ভেরি ইম্পর্টেন্ট। আগে ধরুন আমেরিকাতেও সে একই ব্যাপার, হ্যাঁ ধরুন নাম করা যাদের বলুন, আগে তো দেখতো না কে গাইছে, মোটা কালো রোগা সাদা বা কি জানতো না, গলার ইজ দ্য মেইন থিং। এখন তো চোখ রেখে আগে ওই পহেলে দর্শনদারি, হ্যাঁ এটা ভালো লাগছে আমি গান, মানে গান ইজ নট অনলি অ্যাবাউট হিয়ারিং, ইটস অলসো অ্যাবাউট ভিজুয়ালাইজিং। অনেকে বলবে হয়তো ভিজুয়ালটাই বেশি হয়ে গেছে অনেক ক্ষেত্রে, বুঝলেন, আনফর্চুনেটলি। আর এখন ধরুন ওখানে ক্রাউডও কিন্তু বদলে গেছে, ধরুন মানে ও আমেরিকাতে ধরুন অনেক সময় গান শোনার থেকে সবাই গিয়ে নাচবে, দ্যাট ইজ নাম্বার ওয়ান প্রায়োরিটি, এবং সেটা বাংলা গানে রাগ প্রদানে কি করে নাচবেন আপনি, হ্যাঁ সেই ব্যাপারটা হয়ে যায়। এগুলো বদলে গেছে, কালচার বদলে গেছে, এবং এটা মানে সমালোচনা করা উচিত না, সেটা কালীন। আমি কয়েকটা জিনিস জিজ্ঞেস করি, আমি এখন লেম্যানের মতো জিজ্ঞেস করতে চাই, আচ্ছা ওখানে নিশ্চয়ই মহালয়ার দিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাজে, হ্যাঁ 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 সেটা বাজে, বাংলা গান চলে পুজোর দিনগুলোতে? পুজোর দিন বাংলা না হিন্দি গান শুরু হয়ে গেছে? না, বাংলা গান চলে প্রচুরই, এবং শিল্পী, তবে ইদানিংকালে হিন্দি বম্বের আর্টিস্ট এটা বেড়ে গেছে অনেক তারা কি বাঙালি? আমি বলছি বম্বের আর্টিস্ট হলেই যে হিন্দি, তারা হিন্দি ভাষী হবে বা হিন্দি গান গায়েরই লোক বেড়ে গেছে, কারণ হিন্দি গানের সঙ্গে নাচফাচ করার সুবিধা। কিন্তু বম্বের আর্টিস্ট তো শানো, বম্বের আর্টিস্ট মুরলী ঠাকুর, বম্বের আর্টিস্ট শ্রেয়া ঘোষাল, হ্যাঁ, কিন্তু তারা এসে ওখানে বাংলা গান গাইছে না হিন্দি গানই গাইছে? হিন্দি প্রচুরই গাইছে, ধরুন লাস্ট বঙ্গ সম্মেলনে শ্রেয়া ঘোষাল এসেছিলেন, ওখানে মোটামুটি ধরুন, তাছাড়া এগুলো এলে হয়টা কি টিকিট বিক্রি হয়, তাতে অবাঙালি প্রচুর আসে, তাতে উনি বেশিরভাগই মানে হিন্দি গান, চাহিদাটা হিন্দি গানে, এবং বাঙালিদেরও ফাইন, বুঝলেন তো, সেই নাচবার চলবে, অপোজিশন বা অপোজ কিছু নয়, কালে ছিল। কিন্তু যত এখন আস্তে আস্তে ইয়ং জেনারেশন বাড়ছে, বুড়োরা তো কাজকর্ম অত কিছু আর পুজোর মধ্যে করাও মুশকিল, তো তাদের ইয়েটাই বিকাম ভয়েস, বুঝলেন তো। এককালে প্রচুরই অপোজিশন ছিল, মানে হিন্দি গান বাজবে না, বাংলা গানই বাজবে। বঙ্গ সম্মেলনে গোয়িং ব্যাক ওয়াজ টোটালি বেঙ্গলি, তারপরে হতে আরম্ভ করলে লাস্ট দিনে বাংলা আর্টিস্ট নাম কর, বাংলা না মানে বলিউড আর্টিস্ট কাউকে এনে টিকিট বেচা, কেন ওটা সোর্স অফ রেভিনিউ, আস্তে আস্তে হয়ে গেলে যাচ্ছে, ওই টিকিটটা বেচে অবাঙালি হয়তো পাওয়া যাবে, সেই আর কি। আর ওখানে ধরুন এখন এই রেভিনিউটা খারাপ হয় না, কেননা ইন্ডিয়ানরা দেখুন আমেরিকাতে ইন্ডিয়ান দ্য মোস্ট ওয়েল অফ কমিউনিটি, যত বিদেশি আছে, হ্যাঁ তার থেকে বলা হয় জুইশ ইহুদি যারা, কিন্তু তারা তো অনেকদিন আগে অন্য লেভেলে তারা, কিন্তু ইন্ডিয়ানরা ভেরি ওয়েল অফ কমিউনিটি। সুতরাং এখন টিকিটের দাম 100, 200, 300 কোনো ব্যাপার না, ডলার এরকম, মানে সুতরাং ইট ইজ এ গুড সোর্স অফ রেভিনিউ ফর ইউ, বুঝলেন তো। আমি আবার একটা পিছিয়ে যাওয়া একটা প্রশ্ন দিয়েছি, এই যে গানগুলো আপনি মানে ধরুন এই রামকুমার বাবু বা ধরুন ব্রতী বন্দ্যোপাধ্যায়, এদের যে গান, তখন মিউজিক কাকে দিয়ে করাতেন? মানে এদের আমি ভাট দিয়ে দিতাম, লেট দেম টেক কেয়ার অফ দ্যাট। আচ্ছা, আমার পক্ষে তো ম্যানেজ করেন না, আমার মনে হয় হোমন্ত দিকটা ওটা তখন প্রথম তো আমি ছিলাম স্টুডিওতে, কি হচ্ছে না, বুদ্ধদেব গাঙ্গুলি একজন বোধহয় অ্যারেঞ্জার ছিলেন এরকম, তারপর থেকে পুরো ওদের ভাট দিয়ে দিতাম, মানে আমি হচ্ছে আউটসোর্স, ওই দিলাম, পয়সা দিলাম, চলে এলো, প্রথম এলো স্কুল
তারপরে ড্যাট আসতো, ডিজিটাল অডিও ড্যাট ছোট হয়ে গেল, তারপরে সিডিআর আসতো, তারপরে মানে টেকনোলজি বদলাতে, হ্যাঁ। সুতরাং এই পয়সা দিলাম এখন, তারপরে এলাম সিডি বানালাম, এই আমার ইয়ে, বুঝলেন। কিন্তু আই নেভার গট ইনটু যে কে করবে না করবে। আর বুঝলেন তো এই রেটে হলে আমার ফার্স্ট অফ অল জ্ঞানও নেই, আমি ওসব করে আরো মেস আপ করে দেবো, তাদের ভাব দিই, তারা করে দেবো। আচ্ছা, তো এই অনেক কিছুই জানলাম আমরা। আর কি ভাবছি আমি, কি মানে আপনি যেই কথাগুলো বলছেন, আমি ভেবেছিলাম যে হয়তো বাংলা গান আবার নতুন করে রিভাইভ করতে পারেন, কিন্তু আপনি আমাকে আশাহত করে ফেললেন যে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলা গান রিভাইভ করাটা খুব সত্যি কঠিন ব্যাপার। আমার হার্ড ট্রুথ এটা বলতে গেলে তাই বলতে হবে, এটা আনপ্লেজেন্ট, কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট আমার যেন লাগে। বলা যায় না অন্য খবর, তবে হলে এখান থেকে হবে, বিদেশ থেকে হওয়া তো সম্ভব না। অনলি থিং দেখুন, আমি যেটা করতে পেরেছি, সিডি পাওয়া যেত না এখানে, সিডি আরম্ভ করেছি। তবে একটা কথা বলতে পারি, দেখুন বাংলা গানের ইতিহাসে ভারতবর্ষের বাইরে আমি যা করেছি বাংলা গানের জন্য, এটা নজিরবিহীন। আমি এটা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি এই কথাটা বলি যে আপনি বাহক বাংলা গানের বিদেশের মাটিতে, যদি একমাত্র ইউএসএ তে, আমি বিদেশ বলতে আমি আমেরিকায় বোঝানোর চেষ্টা করছি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে অতনু বিশ্বাসী এমন একজন মানুষ, তিনি বাংলা গানকে প্রবাসীদের কাছে, প্রবাসীদের সিডি প্লেয়ারে সেই সময় এবং ক্যাসেট প্লেয়ারে আপনি নিয়ে গিয়েছেন। এবার আপনার ওই মিউজিক্যাল পার্ট থেকে একটু আপনার রিসার্চে আসি, মানে কারণ আমি গোটা অতনু বিশ্বাসকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। মানে এবার এতক্ষণ আমরা সুর নিয়ে কথা বললাম, এবার আমরা একটু ওই কি বলে, আমরা ছোটবেলায় কেমিস্ট্রিতে ছিল না বিকার, তারপরে সলিউশন, টেস্ট টিউবস, তো এইগুলো নিয়ে কথা বলি। আপনি বলুন তো NaCl + H2O কি? হ্যাঁ, NaCl + H2O, এই যে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। লাভলি, আমি এইটাই শুধু সেই সময় মনে রেখেছিলাম। আপনি তো অনেক জানেন। না, আমি ওটাই জানতাম, আর কিছু মনে রাখি। সলিউশনটাকে ব্রাইন বলে, BRINE। আচ্ছা, এবং অনেক সময় ডিসইনফেক্টর, অনেক ব্যাপার, এই নাক ফাঁকে ময়েশ্চার মানে ড্রাই হয়ে গেলে ওইগুলো ড্রপ যায়। আমি জাস্ট আপনাকে প্রশ্নটা করলাম। তো এইবার রিসার্চে কি করছেন আপনি? মানে না, আমি দেখুন যখন এই সিডির এই তৈরি আরম্ভ করি, তখন তো ধরুন আমার আর্থিক দিকে এগুলো পয়সা আসবে কোত্থেকে? এই চাকরির, বাড়ির লোন এগেনস্টে লোন নিয়ে, ক্রেডিট কার্ডে ম্যাক্স করে, এই করে অনেক কষ্ট করে এগুলো করতে হচ্ছে। এবং এই চাকরি আমার চিরকালই ছিল। তখন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, একটা হারকিউলিস ইনকর্পোরেটেড বলে ডেলাওয়্যার, ডুপন্টার এগুলো কাজ যেতেন, সেখানে কাজ করে আমি 15 বছর কাজ ছিলাম। আর সেই কাজের সঙ্গে সঙ্গে সিডিটা করতাম, এবং সেখানে আমার ধরুন 6টা পেটেন্ট থাকে, 5টা পেটেন্ট ওখানে পরে আরেকটা হয়, সেইগুলোর থেকে 3খানা আমার ডিসকভার দিয়ে প্রোডাক্ট তৈরি হয় কমার্শিয়াল, কোটি কোটি টাকায় বিক্রি হয়। আঠা মানে কি, জুতোর সোল, দেখুন এগুলো আঠা, অ্যাডহেসিভ বলে। সুতরাং এরকম আমার অনেকগুলো প্যাটেন্ট হয়েছিল। এবং সেই সুতরাং তারপরে এই ইন্ডাস্ট্রির চাকরি করে তারপরে ভাবলাম যেটা ঠিক, ইন্ডাস্ট্রিতে কাজ করলে হয়টা কি আপনার স্বাধীনতা থাকে না, এইটা কোম্পানির প্রোডাক্ট, এটা তুমি উন্নত করো বা আবিষ্কার করো। কিন্তু একাডেমিক্সে করলে ইউ হ্যাভ দ্য ফ্রিডম আপনার। তখন একাডেমিক্স এই ধরনের কিছু খুঁজছিলাম। তারপরে আমি ইলিনয় আমেরিকান গভর্নমেন্টের ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, সেখানে একটা রিসার্চের কাজ পাই বিজ্ঞানী হিসেবে। আর ধরুন সারা পৃথিবীতে 5টা দেশ যদি এগ্রিকালচারালি সব থেকে রিচ বলেন, আমেরিকা তার মধ্যে নাম্বার 1। আমেরিকা, ব্রাজিল, চায়না, ইন্ডিয়া, রাশিয়া, এরকম 5খানা প্রায়। তার মধ্যে আমেরিকা ইজ ভেরি ফার্টাইল। লোকের হয়তো অনেকেই জানবে না যে আমেরিকা ল্যান্ড ইয়ে, মানে প্রোডাকশন প্রচুর। এবং এদেশেও যে এককালে দেখুন মন্নন ধরে মরতো, খাওয়া দাওয়া ছিল, এইটা ওই স্বামীনাথন বলে একজন, উনি গ্রিন রেভলিউশন করে হুইটের প্রোডাকশন প্রচুর বাড়ি, ওটারও ওনার মেন্টর ছিল আমেরিকানই। তারপরে উনি নোবেল প্রাইজ পান নিশ্চয় ভদ্রলোক। হ্যাঁ, শুধু এগ্রিকালচার ধরুন এটা কাইন্ড অফ ওদেশেও কাইন্ড অফ লো টেক, লোকে জানে না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা নাহলে আমি খেতেই পারবো না। হ্যাঁ, আর সে আমেরিকা ধরুন নাম্বার 1 প্রডিউসার অফ কর্ন, ভুট্টা অ্যান্ড সয়াবিন। হ্যাঁ, এবং আমি যে স্টেটে থাকি ইলিনয়, তার পাশে আয়োয়া, এরা হচ্ছে আমেরিকার মধ্যে বাই ফার সব থেকে বেশি প্রডিউস করে। শুধু আমার কাজ হলো এই ভুট্টা, সয়াবিন এগুলো দুভাবে, একটা হয় খাদ্যভাবে ইউজ হয়, খাবার ধরুন কর্নফ্লেক্স খান বা যে সয়াবিন অয়েল দিয়ে রান্না হয়, আর একটা নন ফুড অ্যাপ্লিকেশন আমাকে বলা হলো যে বার করতে। শুধু এগুলোর থেকে আমি বায়োফুয়েল, বায়োপ্লাস্টিক, মানে এই যখন চারপাশে প্লাস্টিক পলিউশন, সেগুলো যাতে না হয়, এর থেকে এমন করে বায়োডিগ্রেডেবল হয়, সেইটা আমার রিসার্চের কাজ, বুঝলেন তো। এবং এই দৌলতে আমি ধরুন অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, যেমন ব্রাজিল থেকে সায়েন্স উইদাউট বর্ডার, যেটা ধরুন আমাকে
3 বছরে আমি 6বার বাজে গেছি, দে পেড ফর এভরিথিং, এবং জয়েন্ট কোলাবোরেশন হয়, কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছি ফুলব্রাইট অ্যাওয়ার্ড, ফুলব্রাইট ইউএস স্কলার, যেটা সিনিয়র ফুলব্রাইট, নট যে আন্ডার গ্র্যাজুয়েট বেদের না, সেটা আমি 2বার পেয়েছি। সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছি, গত বছরে একটা স্পেন্সার অ্যাওয়ার্ড পেয়েছি, এটা 59 বছর, আমি 69 বছর প্রথম ভারতীয় আমি পেয়েছি। এইগুলো আমার 200-র উপর পাবলিকেশন, গুগল স্কলারে দেখলে লোক দেখতে পারবে, যাই হোক। হ্যাঁ, শুধু দ্যাট ইজ ভেরি ফুলফিলিং। এবং সায়েন্স এবং মিউজিক, ফটোগ্রাফি, আর্ট, এগুলোর মধ্যে সবই ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। সো দ্যাট ইজ দ্য কানেকশন, বুঝলেন তো? কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট মিক্সিং থিংস এন্ড ক্রিয়েটিভিটি। হ্যাঁ, দেখে যে ট্রায়াল এন্ড এরর করছেন, বা ক্রিয়েটিভিটি ইজ ভেরি মাচ, বুঝলেন তো? গানেও দেখুন শিল্পীরা যারা করছে তো প্রচুর ক্রিয়েটিভিটি আছে। তো আচ্ছা, দেশের জন্য ইচ্ছা করে না, মানে দেশের নিশ্চয়ই ইচ্ছে করে কি দেশের জন্য যদি কিছু করা যেত এরকমই, সায়েন্স আর মিউজিক তো বললেই সেটা সম্ভব নয় এই সময় দাঁড়িয়ে, কিন্তু সায়েন্সে যদি এরকম কিছু একটা যেটা বায়োডিগ্রেডেবল, যেটা আমাদের দেশের জন্য একদম দেশের, মানে আমি বলছি দেশীয় কিছু, এরকম প্ল্যানস কিছু নেই? এই নিয়ে আমার কথা হচ্ছে, হয়তো ভবিষ্যতে আমি ফুলব্রাইট হয়তো ইন্ডিয়াতেই আমি আসবো। হ্যাঁ, কেন আমি তো ইউনাইটেড এগ্রিকালচারে কাজ করি, তো শুধু এগুলো গভর্নমেন্ট লেভেলে হ্যাজ টু বি অল অ্যাপ্রুভ। হ্যাঁ, মানে আমার ওইভাবে আমি যে কোনো ফিল্ডে করতে পারি, কিন্তু ভারতের সঙ্গে কোলাবোরেশন ভবিষ্যতে আমি করবো অনেক। আমি যেমন স্পেন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, স্পেনে 2-3বার গেছি, 7 মাস ছিলাম। অ্যাওয়ার্ড মানে কি, দে পে ফর এভরিথিং প্লাস মাই স্যালারি অ্যান্ড এভরিথিং। অ্যাওয়ার্ড মানে একখানা কাগজ দিয়ে দিল তা না সে। হ্যাঁ, সো এইগুলো আমি দেশের সঙ্গে সেরকম আমার ইচ্ছে আছে। আপনার বাড়িতে কে কে আছে? আমার ওখানে আমার ছেলে আর মেয়ে আর আমার বউ। হ্যাঁ, আর আমার যখন মিউজিক এই 220টা বার করেছিলাম, তখন সবাই বলতো সেটা আপনি, ওরা ভাবতো, লোকজন বঙ্গসমলে কথা দেখলে আমার মধ্যে এটাই প্রফেশন, বলে এটা কি করে এটা করে চাকরি করেন। হ্যাঁ, আমার বউ অলওয়েজ হেল্প মি লট। কিন্তু এর জন্য আত্মত্যাগ আমার মিউজিকে যেটা হয়েছে না, এই যে টেকনোলজি আমাকে সিডি দিল, আবার টেকনোলজি আপনি মনে হয় তাহলে ছোটবেলার মতো বিজ্ঞানের আশীর্বাদ বা অভিশাপ, আমার মনে দুটোই আমার ক্ষেত্রে দেখলাম। আর অভিশাপ নেই, কিন্তু আমার ক্ষেত্রে পার্সোনালি আইবাস দিয়ে। এবং যখন এগুলো আমি করেছি, ধরুন 2000-এ প্রায় 100,000 আমি বিক্রি করতে পারতাম, বুঝলেন তো? হ্যাঁ, বছরে। হ্যাঁ, কিন্তু ওই সময় গুগল, মাইক্রোসফটের স্টক, এদের অনেক কোম্পানির এখন $1 থাকলে এখন $50-60। আই কুড হ্যাভ ডান মাচ বেটার ফাইন্যান্সিয়াল, কিন্তু আমার কাছে রিয়েলিটি এক্সাইট, আমি বলি এটা করবো, এটাই আমি করবো। ছেলে কি বলে আপনাকে যে এই যে আপনার এই একটা সময় গান? ছেলে বঙ্গসমলের স্টলে বাচ্চা ছোটবেলা থেকে বড় হয়েছে, বুঝলেন তো, বাক্স বই ইয়ে করে। অ্যান্ড ছেলে বলে যে খুব ভালো, ইউ নো, ইউ ওয়েন্ট থ্রু দ্য জার্নি এক্সপিরিয়েন্স। এটাই আর্থিকভাবে তো দেখুন সব বিচার করা যায় না, যে ইমোশনালি অনেকটা অ্যাটাচ ছিলেন। হ্যাঁ, ইমোশনালি। এবং আই এম হ্যাপি। আমি যদি কেউ বলে তুমি তো অনেক টাকা আরো করতে পারতেই, কারণ সিডি আমার বাড়িতে এখন ধরুন 60,000 সিডি পড়ে রয়েছে, বুঝলেন তো? কেন লাস্টে যখন চলে গেল, ওখানে এনিওয়ে মার্কেট কম। হ্যাঁ, যেমন শিপ্রা বোসের 4টে, তারপর একজনে আমি করেছিলাম তৃপ্তি মুখার্জি, উনি পদ্মশ্রীও 5খানা টাইটেল করেছিলাম। হ্যাঁ, শুধু নাম বলতে গেলে শেষ নেই, মানে সবাই শুধু এই সিডি প্রচুর পড়ে, ওখানে তো মার্কেট বাড়িতে রাখা, বাড়িতে পড়েছে বেসমেন্টে, এগুলো কভার ছাড়া স্পিন্ডেল আসতে। তারপর আমার বউ ওগুলো কেসে লাগিয়ে করতো। মানে আপনি ওই মানে সিডিটা গিয়েই লাগছে যে ওই স্পিনে করে আসতো, সেইগুলো আপনার বউ সেই কভার হতে ছাপানো হতো এখানে, আলাদা আসতো, সেগুলো আবার জুয়েল বক্সে বাক্স করে। এবং আমাদের সিডি অনেকদিন আপনার ওখানকার ওই স্যাম গুডি, মানে আমেরিকান ফরেন মিউজিক ক্যাটাগরিতে বিক্রি হতো। তার জন্য আমার বউ সেন্ট্রাপ করতো, মানে মিউজিক ওয়ার্ল্ডের মধ্যে বলছেন আপনি স্যাম গুডি। স্যাম গুডি এরকম অনেকগুলো চেন ছিল। হ্যাঁ, বার্নস অ্যান্ড নোবেল, হ্যাঁ, এরকম অনেক জায়গায় ওরা আমাদের সিডি বিক্রি হতো, ভলিউম কম বাট স্টিল হতো। হ্যাঁ, ওটা মেন স্ট্রিমে তো কিছু আছে, তাদের ক্লাসিক্যাল মিউজিক পেত সাহেবরা, এরকম, বুঝলেন তো? আমি শেষ করবো এটা দিয়ে, ফিরে তাকালে কি মনে হয়? ফিরে তাকালে আমি বলবো না, আই এম ভেরি ব্লেসড। হ্যাঁ, যে দেখুন আর্থিক দিকে এটা লাস্টে এত সিডি চলে যায়, একটা ক্ষতি হয়েছে। আমি শিওর এখানেও যারা সিডি কোম্পানিতে হ্যাভ টু গো থ্রু দ্যাট, কিন্তু আমার তো ধরুন একটা চাকরি ছিল বা গড হ্যাজ বিন কাইন্ড, আমার কেরিয়ার তখন আমি ফুল ফ্লেজেড সুইচ করলাম ইয়েতে। বাট আই এম ভেরি ব্লেসড যে এইগুলো আমাকে দিয়ে ভগবান করিয়েছেন, এবং আই এম ভেরি ব্লেসড, আমি এটাই মনে করি। আমি এটা দিয়ে শেষ করবো আমাদের সাক্ষাৎকার। যেই আমি এমন একটি মানুষের সঙ্গে বসে রয়েছি, যেই মানুষটি ওই যেটা বললাম, আবার রিপিট করছি, সেটা হচ্ছে বাংলা গান তাদের হাতে তুলে দিয়েছিলেন যারা বাংলা গান ভালোবাসতো। কিন্তু এখন এই বাংলা গানের এই ট্যাঞ্জেবল, আমরা ক্যাসেট হাতে নিয়ে দেখতাম, এপিটোপিট দেখতাম, এ সাইড বি সাইড ছবিটা দেখতাম, গানের লিরিক্স গুলো তাতে লেখা ছিল, এবং সিডিতেও তাই ছিল। সেইটা এই ট্যাঞ্জেবল থেকে ডিজিটাল হওয়ার পরেই কোথাও গিয়ে বাংলা গান এবং কপিরাইট সেসবের থেকে বেঁচেও এখন সবাই গান মাঝখান থেকে কিছুটা পার্ট দিয়ে রিলস হচ্ছে, কত কিছু হচ্ছে।
ওই কোথাও গিয়ে আমরা বাংলা গানটাকেই আমরাই বাঙালিরাই হয়তো পিছিয়ে দিচ্ছি, সেই কথাটাই উনি বললেন অতনুবাবু। এরকম অনেক সাক্ষাৎকার, আরও অনেক কিছু জানতে বাংলা, টলিউড, বলিউড, পলিটিক্স সব কিছু, মানে আমাদের দ্য ওয়াল তো শুধু আমরা এন্টারটেনমেন্ট নয়, আমরা রাজনীতি নিয়ে কাজ করি, আমরা অফবিট নিয়ে কাজ করি। এরকম অনেক কিছু, অনেক সাক্ষাৎকার দেখতে চোখ রাখতে হবে দ্য ওয়ালে। আমার সঙ্গে ক্যামেরায় অরিত্র এবং শ্রেয়া। নমস্কার।